অফিসার ম্যাডাম, স্নাইপার তার পজিশন নিয়ে নিয়েছে, কিন্তু কোনো টার্গেট ফিক্স করতে পারেনি। নীলবাবু ওখানেই আছে। ওই ক্রিমিনাল নীলবাবুকে হোস্টেজ বানিয়ে নিয়েছে, বাকি দুজন মহিলাকে ছেড়ে দিয়েছে। কনস্টেবল ছুটতে ছুটতে এসে বলল অফিসার ম্যাডাম অবন্তিকাকে। এক্সচেঞ্জ? ঠিক আছে, খুব ভালো, এক্সচেঞ্জ করতে দাও ওকে। অবন্তিকার কোনো কথা না শুনেই কল্যাণী নিজেই দ্রুত সিদ্ধান্ত নিলেন। কল্যাণীর এই প্রস্তাব শুনে অফিসার অবন্তিকা বেশ অবাক হলেন। সে কিছু বলার আগেই কল্যাণী আবারও বললেন, অফিসার, আপনি হয়তো জানেন না, সেন পরিবার এবং তার ইন্ডাস্ট্রিজের নাম যথেষ্ট সম্মানের। আমাদের পরিবারের মেয়েরা কখনো এমন অঘটনের মুখোমুখি হয়নি। আমার বৌমা আর নাতনি এসবের পরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারে। বরং নীলকে হোস্টেজ বানালে কোনো অসুবিধা নেই। এমনিতেই ছেলেটি বেকার, আমাদের ঘাড়ের বোঝা। কোনো দাম নেই ওর আমাদের সংসারে। আজ যদি ও হোস্টেজ হয়, তাহলে আমাদের কোনো কাজে তো লাগবে। হয়তো কল্যাণী সেন নার্ভাস হয়ে পড়েছিলেন, তা না হলে উনি পাবলিকলি এভাবে বলতেন না। ভুলে যেতেন না একটু আগে উনি নিজে নীলের খোঁজ করতে বলেছিলেন সকলকে। হয়তো নীলের মূল্য তখন এতটাই বেড়ে গিয়েছিল তাই। তবে একদিকে নবীন মার খেয়ে হাসপাতালে ভর্তি, অন্যদিকে চিত্রা আর আদ্রিতার দুশ্চিন্তায় তিনি এতটাই বিচলিত যে উনি কার সম্পর্কে কি বলছেন সেটাও খেয়াল করছেন না। অফিসার এই সব কথা শুনে খানিকটা তাজ্জব হয়ে গেলেন। উনি মনে মনে ভাবলেন, কল্যাণী সেন হয়তো জানেন না পুলিশ কিভাবে কাজ করে। ওনার সংসারে নীলের মূল্য থাকুক বা নাই থাকুক, নীল একজন মানুষ। এই বিপদে ওই মানুষটিকে সর্বতোভাবে রক্ষা করাই এখন পুলিশের একমাত্র দায়িত্ব। এদিকে বিজন ওর বিকৃত খেয়ালে নিজের সীমা ছাড়িয়ে গেছে। আত্মবিশ্বাসী নীল শান্ত হয়ে ওকে বলল, কি হলো বিজন, হেজিটেট করছিস কেন? আমি জানি তুই আমার স্ত্রীকে চাস, কিন্তু নিজের স্বার্থে। আমি জানি আমার সাথে কুশল আর পৃথার বন্ধুত্ব তোকে রেস্টলেস করে দিয়েছে। হ্যাঁ, আমি ইউজলেস, কিন্তু তোর থেকে শত গুণে আমি বেটার। তোর এত বছরের পরিশ্রম সব বেকার এখন, সব এখন ওয়েস্টেজ। আর দেখ, আমার কাছে আদ্রিতা আছে, কুশল আর পৃথার মতো বন্ধুরা আছে। তোর কাছে কি আছে? তুই তো জিরো হয়ে গেলি রে বিজন। হেরে যাওয়া পশুর মতো বিজনের মন নীলের কথায় আবারও জ্বলে উঠল। চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে গেছে বিজনের। সে চিৎকার করল, শাট আপ, শাট আপ, শাট আপ! ওয়ার্থলেস জঞ্জাল তুই একটা, আর আমার সাথে নিজেকে কম্পেয়ার করছিস? আরে তোর সাথে কম্পেয়ার করব না। আচ্ছা তুই বল, তোর কাছে কি আছে? বল শুনছি। নীল বেশ ব্যঙ্গ করেই কথাটা বলল। রাগে কাঁপছে বিজন। তারপরই বিভৎস জোরে চিৎকার করে উঠল সে। তক্ষুনি নীলও একটা হুঙ্কার দিয়ে বিজনের কলারটা চেপে ধরল। একদম চেঁচাবি না, গলার টুটি চিপে ধরবো। ভেবেছিলিস আমার থেকে আদ্রিতাকে কেড়ে নিবি, তাই না? আদ্রিতা আমার ওয়াইফ, বুঝলি? আদ্রিতা এখনো আমার, আগেও ছিল, আর আজীবন থাকবে। আদ্রিতা আমার। নীলের মুখে এই দুটো শব্দ শুনে আদ্রিতার হৃদয় হু হু করে উঠল। ওর চোখের জল আর বাঁধ মানল না। অপলক দৃষ্টিতে আদ্রিতা নীলের দিকে তাকিয়ে রইল। আসলে নীল এভাবে কথা বলে বিজনকে তাতাচ্ছে, যাতে বিজন আরো রেগে গিয়ে আদ্রিতা আর ওর মাকে ছেড়ে দেয় আর নীলকে হোস্টেজ বানায়। আদ্রিতা সবটাই বুঝতে পারছিল, কিন্তু নীল এইভাবে নিজের প্রাণ বাজি রেখে ওদের বাঁচাচ্ছে, সেই কথাটা ভেবেই আরো কান্না পাচ্ছিল আদ্রিতার। নিজেকে হিরো ভাবছিস? সিনেমার গল্পের মতো শেষে তুই হিরোইনকে বাঁচিয়ে নায়ক হবি? ঠিক আছে চল, তোর সেই ইচ্ছা আজ আমি পূরণ করে দেব। হ্যান্ডস আপ! চল এগো, এদিকে আয়। বিজন ওর হাতের ধারালো চাকুটা নীলের দিকে তাক করে নীলকে মাথার উপর হাত তুলতে বলল। আমাকে এত বোকা ভাবার কিছু নেই বিজন, তোকে আমি বিশ্বাস করি না। আমাকে ধরার আগে আদ্রিতাকে আর মাকে ছেড়ে দে, আমি 5 গুনব। সোজাভাবে কথাটা বলল নীল। বিজন রাজি হলো। নীলের কথা মতো বিজন আদ্রিতা এবং চিত্রাকে ঠেলে দিল দরজার কাছে, আর নীলও কথা মতো এগিয়ে গেল বিজনের দিকে। শুধুমাত্র আদ্রিতা যখন নীলকে ক্রস করছিল, তখন নীল নিচু স্বরে ফিসফিসিয়ে বলল, যাও আদ্রিতা, তুমি মুক্ত। যাও, পালাও শিগগির, মাকে নিয়ে বেরিয়ে যাও, আমাকে নিয়ে ভেবো না। নীলের কথা শুনে আদ্রিতা পিছন ফিরে তাকাতেই দেখতে পেল নীলের হাত দুটো বিজন পিছন থেকে আটকে ধরেছে, ওর গলার কাছে চাকুটা ধরে রেখেছে। কিন্তু নীল অবিচলিত, শান্ত। ওর ভ্রুক্ষেপ নেই, কেবল আদ্রিতার দিকেই এক দৃষ্টিতে চেয়ে রয়েছে। নীলের চোখে চোখ পড়তেই আদ্রিতা দাঁড়িয়ে পড়ল। ওর হাত টেনে চিত্রা বলল, আদ্রিতা, আমরা এখানে একদম সেফ না, চল শিগগির, আয় মা আয়। এই বলেই টেনে বাইরে নিয়ে চলে গেল আদ্রিতাকে।
চিত্রা আর আদ্রিতা দৌড়ে বিজনের বাড়ির বাইরে এসে দেখল সেন পরিবারের সবাই আর পুলিশ ফোর্সে মিলে বাড়ির বাইরেটা ঘিরে ধরেছে। মা মেয়েকে সুস্থ দেখে সবার চোখ জুড়ল। চিত্রা, আদ্রিতা, তোমরা ঠিক আছো তো? কল্যাণী ওদের জড়িয়ে ধরে স্বস্তি পেলেন যেন। স্বস্তি পেলেন নিজের সংসারকে অক্ষুণ্ণ রেখে। বনেদি সম্মান উনি কিছুতেই হাতছাড়া করতে দিতে নারাজ। বেশ বেশ, চলো, এখানে আর এক মুহূর্তও না, আমরা ম্যানসনে ফিরে যাই। কল্যাণী ওদের নিয়ে গাড়ির দিকে যেতে শুরু করলে আদ্রিতা আঁতকে উঠে বলল, ঠাম্মা, নীল এখনো ভেতরে আটকে আছে। বিজনকে আটকে রেখেছে ঠাম্মা। আদ্রিতার আওয়াজ কান্না ভরা। চিত্রা আদ্রিতার কথায় চটে গিয়ে বলল, আরে বোকা মেয়ে, তুই ওর কথা ছাড়, আমরা তো এখনো বেঁচে আছি, বাস চল এখান থেকে। কল্যাণী ওর কথায় সাড়া না দিয়ে অফিসারকে বললেন, অবন্তিকা ম্যাম, আমরা কি ফিরে যেতে পারি এবার? কিন্তু নীল তো আপনাদের পরিবারের সদস্য, ওকে ছেড়ে দিয়েই। অফিসারের কথা শেষ হওয়ার আগেই, না, ওর ব্যাপারে আমরা আর বদার নই অফিসার, বলে চিত্রা জবরদস্তি আদ্রিতার হাত ধরে টেনে নিয়ে যেতে চাইল। চিত্রা আর আদ্রিতা ঘর থেকে বেরিয়ে যেতেই নীলের গলায় চাকু ধরে বিজন ওকে নিয়ে ঘরের বড় জানলার কাছে এসে দাঁড়িয়েছিল। নীল দেখতে পাচ্ছিল সেন পরিবারের একজনও নীলকে নিয়ে চিন্তিত নয়। গৃহবধূ আর নাতনিকে নিয়ে কল্যাণী সেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। মা মেয়ে নিজেদের পরিবারের সবাইকে কাছে পেয়ে একবারও আর পিছন ফিরে নীলের দিকে তাকালো না। সবটা ওপরের জানলা থেকে দেখল নীল। মনে মনে কষ্ট পেল সে। কেউ একবার ঘুরেও তাকালো না। এই দেখে বিজন অট্ট হাসিতে ফেটে পড়ল। কি মিস্টার নীল রায়চৌধুরী, সবাই যে পালালো তাদের অপগণ্ড জামাই রাজাকে ছেড়ে। এমন ভাব করছিস যেন তুই আজ প্রথম জানলি আমি ইউজলেস। নীল শান্ত গলায় বলল কথাটা। আসলে নীল খুব স্থির প্রতিজ্ঞ ছেলে। ওর আসল উদ্দেশ্য ছিল আদ্রিতাকে অনাহত শরীরে বাইরে বের করা। ও সফল হয়েছে, কারণ ও জানতো এরপর ঠিক কি কি ঘটতে চলেছে। নিজের এইরকম অসম্মানেও তোর কোনো লজ্জা নেই না, অপদার্থ? বিজন আবারও নীলের দিকে তাকিয়ে হাসতে লাগলো। নীল জানতো কিভাবে এই পরিস্থিতিকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসবে। শান্ত হয়ে নীল বিজনকে জিজ্ঞেস করল, আচ্ছা বিজন, তুই কি একবারও জানতে চাস রয় চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ কেন তোর ডিলটা অ্যাকসেপ্ট করেনি? কেন সব আগের ফান্ডসগুলো ওরা আটকে দিল? বিজন এক মুহূর্ত থেমে বলল, তুই এসব কিভাবে জানলি? বিজনের কোম্পানি ছোট হলেও ওর বুদ্ধিমত্তায় ওই কোম্পানি প্রতি বছর কোটি টাকার টার্নওভার করত। ওর উচ্চাকাঙ্ক্ষা, ওর পরিশ্রমে খুশি হয়ে রয় চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ ওর সাথে হাত মিলিয়েছিল। ওকে ক্যাপিটাল সংগ্রহ করতে প্রত্যক্ষভাবে সাহায্য করছিল। এই ব্যাপারে বিজন কাউকে কিছু জানায়নি, তাই কেউই কিছু জানতো না। ঠিক যেমন কেউ জানতো না হঠাৎ করেই কিছুদিন আগে সমস্ত ডিল ক্যান্সেল করে রয় চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ ওকে প্রায় পথে বসিয়ে দিয়েছে। কিছুক্ষণ আগে বিজন আদ্রিতা আর ওর মাকে এইসব কথা বলেছিল, কিন্তু নীলের পক্ষে এসব জানা একেবারেই অসম্ভব। আর তাছাড়া বিজন তো কারো নাম নেয়নি, তাহলে নীল কি করে জানলো এইসব কথা? বিজন বেশ চমকে গেল। নীলের কথা শুনে ওর হাতের চাকুটা কাঁপতে লাগলো। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছিল বিজন। ওর মনে হলো এক্ষুনি শেষ করে দেয় নীলকে। নিচে অফিসার অবন্তিকা যখন পরের স্টেপ কি হবে সেই নিয়ে বাকিদের সাথে আলোচনা করছিল, ঠিক তখন একজন কনস্টেবল পিছন দিক থেকে ছুটে এসে বলল, ম্যাডাম, আপডেট, স্নাইপার জানালো হোস্টেজ এমন কিছু বলেছে যা শুনে ক্রিমিনাল খুব ক্ষেপে গেছে। আউট অফ কন্ট্রোল হয়ে পড়েছে ক্রিমিনাল। অফিসার অবন্তিকা আঁতকে উঠল। সমস্ত পুলিশ ফোর্সে তুমুল ব্যস্ততা শুরু হয়ে গেল। অবন্তিকা বুঝে উঠতে পারল না এক্ষুনি কি করা উচিত। শুধু মনে মনে ভাবল, স্নাইপারকে গুলি চালানোর অর্ডার দেব? নীল কি এতই বোকা? নীল যেন এমন কিছু করে না বসে যাতে ওর জীবনহানি হয়। কি চাইছে ও? মৃত্যু নিয়ে খেলছে নীল। তাহলে কি আর অপেক্ষা করা উচিত হবে? অবন্তিকা স্নাইপারকে গুলি চালানোর অর্ডার দিতে যাবে, তখনই অন্য আরেকজন কনস্টেবল এসে বলল, ম্যাডাম, আপডেট আছে। হোস্টেজ আবারও এমন কিছু বলেছে যে ক্রিমিনাল ঝুঁকে পড়ে হোস্টেজের কাছে ক্ষমা চাইছে বলে মনে করা হচ্ছে। কয়েক মুহূর্তের জন্য সবাই থমকে গেল। সকলে অবাক চোখে কনস্টেবলের দিকে তাকিয়ে রইল। হোয়াট? কি বললে? ক্ষমা চাইছি? ক্রিমিনাল? আর ইউ শিওর? অবন্তিকা ভালোভাবে জানতে চাইল। অফিসার অবন্তিকা সঙ্গে সঙ্গে পাশের বাড়ির ছাদে গিয়ে স্নাইপারের কাছে গেল। স্নাইপারের হাত থেকে টেলিস্কোপটা প্রায় ছিনিয়ে নিয়ে নিজে দেখল সত্যি বিজন হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে রয়েছে। নীল ওর সামনেই দাঁড়িয়ে রয়েছে। ওকে দেখে বেশ রিল্যাক্সড মনে হচ্ছে।
বিজনের হাতে চাকুটা আর নেই, কিছু দূরে পড়ে রয়েছে মেঝেতে। সেটাও অবন্তিকা দেখতে পেল টেলিস্কোপে। নীলের মুখে আত্মবিশ্বাসী হাসি। অবন্তিকা সহ পুলিশ ফোর্সের সকলেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে। অবন্তিকাও এতদিনের চাকরিতে প্রথম দেখল কোনো ক্রিমিনাল নিজের থেকেই হোস্টেজের সামনে পরাজয় স্বীকার করছে। তাহলে আর পুলিশের দরকার কি? অদ্ভুত কাণ্ড কারখানায় অবন্তিকা বলল, আশ্চর্য, তাহলে আমরা এলাম কেন? নীল কিন্তু বিজনকে আসল সত্যিটা বলেনি। উল্টে ও নিজের মোবাইল থেকে নিজের ব্যাংক ব্যালেন্সটা বিজনকে দেখিয়েছে। আর তাতেই বিজনের চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। বিজন যাকে চিরকাল ইউজলেস ভেবে এসেছে, তার অ্যাকাউন্টে এতগুলো শূন্য দেখে ও পাথর হয়ে গিয়েছিল। ও বুঝতে পারল নীলই হচ্ছে সেই মানুষ যার সাথে দুর্ব্যবহার করার জন্য রয় চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ ওর সমস্ত ডিল ক্যান্সেল করে দিয়েছিল। ওর হাত থেকে চাকুটা এমনিই পড়ে গেল। হাঁটু গেড়ে বসে পড়ে বিজন নীলের কাছে ক্ষমা চাইতে শুরু করলো। নীল, আমার মস্ত বড় ভুল হয়ে গিয়েছে, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আগের সমস্ত ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আই এম সরি, প্লিজ আমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেতে দিও না। তুমি প্লিজ কনসিডার করো আমায়, ফর দ্য লাস্ট টাইম, প্লিজ। চোখে মুখে প্রবল মিনতি নিয়ে বিজন তাকিয়ে রয়েছে নীলের দিকে। নীল মুখে একটা মৃদু হাসি হেসে বলল, জীবনটা দাবা খেলার মতো, সব দান ভেবে চিনতে খেলতে হয় বিজন।